আজকে আমরা এক্সপ্লেইন করব বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রতি মুক্তি পাওয়া ননসেন্স নামের একটি ওয়েব সিরিজ। সিরিজটি একটু কমেডি ঘরানার, সাথে পাবেন একটু থ্রিলারের ফ্লেভার। তবে শেষটা অপ্রত্যাশিতভাবে হওয়ায় সিরিজটা শেষ পর্যন্ত সম্পূর্ণ থ্রিলার জনরার হয়ে উঠতে পারেনি, বরং হয়ে উঠেছে ভিন্ন ধারার একটি গল্প। এই সিরিজের প্রধান চরিত্রটির নাম ছিল মামুন, যিনি কাজ করতেন একটি অ্যাড এজেন্সিতে। এই চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম টনি মাইকেল গোমেজ। শুরুতে অবশ্য আমি পোস্টার দেখে এই চরিত্রটিকে ব্ল্যাকের জন ভেবে ভুল করেছিলাম, তবে এই সিরিজে একটা ব্যাকগ্রাউন্ড স্কোরে জনের কাজ ছিল। কিন্তু এই সিরিজে মামুনের চরিত্রটিকে আমরা দুইভাবে দেখতে পাই। শুরুর দিকে তিনি ছিলেন খুবই মানিয়ে চলা টাইপের একটি লোক। বাসায় বউয়ের কথা মতো চলতেন, কাজের মেয়ের ঝাড়িতেও কিছু মনে করতেন না। বাড়ির দারোয়ান, বাড়ির পাশের সিগারেটের দোকানদার সবার সঙ্গে ছিল তার খাতির। তিনি যেই বাড়িতে থাকতেন তার পাশের ফ্ল্যাটেই থাকত শাফকাত সাহেব এবং তার স্ত্রী নেহা। নেহার বাবা শহরের একজন বিখ্যাত ব্যবসায়ী। শোনা যাচ্ছে তারই ছত্রছায়ায় তার মেয়ের জামাই শাফকাত সাহেব আগামী ইলেকশনে এমপি পদে নমিনেশন পাচ্ছেন। তবে ব্যাপারটায় নেহা মোটেও খুশি না। মামুন সাহেব সবার সঙ্গেই অবশ্য মানিয়ে চলতেন। অফিসে একটু দেরি করে যেতেন প্রায়ই, যেটা নিয়ে ঝামেলাও পোহাতে হতো তাকে। সেদিন ছিল এক ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেওয়ার দিন, কিন্তু ঘুরে ফিরে পাক্কা 2 ঘন্টা লেট করে আসে মামুন। ফলে তার বস শায়লা রেগে মেগে আগুন হয়ে যায়। কিন্তু পরে মামুন এমন এক প্রেজেন্টেশন দেয় যাতে তার ক্লায়েন্ট খুব খুশি হয়ে যায়। ক্লায়েন্টের কোম্পানিটা ছিল একটা তেঁতুলের জুসের কোম্পানি। প্রোডাক্টের দিক থেকে খুবই ইউনিক একটা প্রোডাক্ট। সে চাইছিল ইউনিকভাবেই তার প্রোডাক্টের জন্য একটা বিজ্ঞাপন তৈরি করা হোক। মামুন তাকে আইডিয়া দেয় কনজিউমারদের জন্য একটা ইউনিক সেলিং পয়েন্ট তৈরি করার। গ্রামে গঞ্জে অনেকেই হাই প্রেশারের প্রভাব কাটানোর জন্য তেঁতুলের রস খেয়ে থাকেন। মামুন জানায় তাদের এমনভাবে একটা বিজ্ঞাপন বানাতে হবে যে পিকে কোম্পানির তেঁতুলের জুস খেলে আপনাকে প্রেশারের ওষুধ খাওয়া লাগবে না। আর ট্যাগলাইন হবে, যদি হও সুজন, তেঁতুল পাতায় 9 জন। ক্লায়েন্ট এই আইডিয়া পেয়ে খুবই খুশি হয়ে যায়। মামুন তার বসকে বলতে থাকে সে গতকাল সারা রাত জেগে অনেক রিসার্চ পেপার ঘাটাঘাটি করে এই আইডিয়া বের করেছে। তারপর তার অফিসের বস শায়লাও অনেক খুশি হয়ে যায় আর মামুনকে রুমে ডেকে স্পেশাল ট্রিট দেয়। এদিকে মামুনের বাসায় বউ শাশুড়ির সম্পর্কে আগুন লাগানোর কাজ করা শুরু করে কাজের মেয়ে রোকেয়া। বউয়ের কথা শাশুড়ির কানে আর শাশুড়ির কথা বউয়ের কানে দিয়ে ঝগড়া বাঁধিয়ে দেয় দুজনের মধ্যে। স্বাভাবিকভাবেই যে বাড়িতে বউ আর শাশুড়ির মধ্যে ঝামেলা থাকে সেখানে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করে বাসার কাজের বুয়া। এবার যাওয়া যাক মামুনের সেই প্রতিবেশী রাজনীতিবিদ শরাফত সাহেবের কাছে। তিনি বাংলাদেশ উন্নয়ন পার্টির এমপি ক্যান্ডিডেট। তাকে রাজনৈতিক দিক থেকে সব কাজে সাহায্য করে রায়হান নামের একটি ছেলে, যে আবার তার স্ত্রী নেহার বন্ধু। রায়হানকে টাকা দিয়ে শাফকাত সাহেব নির্বাচনের আগে বড় শোডাউন করানোর প্রস্তুতি নিতে থাকে। আগেই বলেছি শরাফত সাহেবের সব পাওয়ার এসেছে তার ক্ষমতাবান শ্বশুরের হাত দিয়ে। তবে নেহার সারা জীবনের স্বপ্ন ছিল পলিটিক্স করার। নেহার বাবা নিজের মেয়েকে রাজনীতিতে না এনেছেন তার জামাইকে, আর নেহাকে দেখাশোনা করার জন্য দিয়েছেন নিজের ব্যবসার একটা ছোট্ট অংশ। তার মতে রাজনৈতিক নেতা হবার চেয়ে এমন মানুষ হওয়া ভালো যে নিজে নেতা বানায়, আর সেটা করে ব্যবসায়ীরা। তাই সে চায় তার মেয়ে ব্যবসাটা মন দিয়ে করুক। তবে এসব কথায় নেহার মন ভরে না। আগেই বলেছি শরাফত সাহেবের ডান হাত রায়হান হলো নেহার কাছের বন্ধু। তাই শরাফত সাহেবের অগোচরে তার সমস্ত গোপন খবর সময় মতো পেয়ে যেত নেহা। নেহার বাসায় কাজের মেয়ে হিসাবে থাকত সুত্তি নামের একটি মেয়ে। এই মেয়েটি ছোটবেলা থেকেই নেহাদের বাড়িতে থাকত। মেয়েটিকে নেহা খুব লয়াল হিসেবেই জানত। কিন্তু একদিন হঠাৎ নেহা সুপ্তির ওষুধের বক্সে আবিষ্কার করে বার্থ কন্ট্রোল পিল। নেহার বুঝতে বাকি থাকে না সুপ্তি কারো সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছে। এদিকে শরাফত সাহেব ড্রাঙ্ক হয়ে গাড়ি চালাতে চালাতে সব মনের কথা বলে দেয় রায়হানকে। সে যে আসলে তার শ্বশুর বা স্ত্রী কাউকেই পছন্দ করে না এবং সুযোগ পেলেই তাদের ক্ষতি করবে, এ কথাটা সে রায়হানের সামনেই বলে। এই কথাগুলো রায়হান ঠিকই নেহাকে জানিয়ে দেয়। তবে রায়হান মাতাল হয়ে সুপ্তির ঘাড়ে হাত রেখে ঘরে ঢুকলে নেহা মেজাজ ছাড়িয়ে ফেলে। তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটির এক পর্যায়ে সুপ্তি ঠেকাতে আসলে তাকে চর মেরে বসে নেহা। সুপ্তির খালা বিলকিসও কাজ করত নেহার বাবার বাসায়। সেই খালাকে ফোন করে কিছুক্ষণ কান্না করে মন হালকা করে নেয় সুপ্তি। এদিকে শাশুড়ির সাথে ঝগড়া করে শাশুড়িকে আরও বেশি করে রাগানোর জন্য কাজের মেয়েকে নিয়ে গাছ কিনতে বের হয়ে যায় মামুনের স্ত্রী লিসা। এমনকি ইচ্ছে করে রাগ করতে থাকে সে। মামুন বউয়ের রাগ ভাঙাতে লিসাকে নিয়ে তার স্কুটারে করে রাতের বেলা ঢাকা শহরে ঘুরে বেড়ায়। আগেই বলেছি মামুন সব সময় সবকিছু মানিয়ে নেয়ার চেষ্টা করত।
পরদিন অফিসে গিয়ে মডেলদের দিয়ে ফটোশ্যুট করানো হয় সেই পিকে কোম্পানির তেঁতুলের জুসের। ওদিকে বাসাতে লিসার সঙ্গে তার শাশুড়ির ঝগড়া লেগে গেছে বাসার ভেতরে গাছপালা লাগানো নিয়ে। শাশুড়ির কথা হলো এসব গাছপালার কারণে মশা বেড়ে যাবে, আর লিসার কথা হলো বাসার ভেতরে গাছপালা লাগানোই এখনকার ট্রেন্ড। নেহা সুপ্তির ওষুধের বক্সে জন্মনিরোধক ওষুধ দেখার পর থেকেই তার মনে তার স্বামীর প্রতি সন্দেহ দানা বাঁধতে থাকে। তবে সরাসরি সুপ্তিকে কিছু না বলে সে তাকে প্রস্তাব দেয় আর কতদিন বাসার কাজের মেয়ে হয়ে থাকবে। তার চেয়ে সে চায় সুপ্তির জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবে, আর সেই সাথে ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে সুপ্তিকে। তবে সুপ্তি নেহার কথা শুনে যেন একটু পিছিয়ে যায়। এর কারণ আমরা বুঝতে পারি পরদিন সকালে নেহা তার ব্যবসার কাজে বাইরে গেলে আমরা ঘনিষ্ঠ মুহূর্তে দেখতে পাই নেহার স্বামী শরাফত সুপ্তির সঙ্গে মেতে আছে। অর্থাৎ সুপ্তিকে নিয়ে নেহার সন্দেহই ঠিক। মামুনের বাড়িতে কিন্তু বউ শাশুড়ির সমস্যা চলতেই থাকে। মাছ কষানো হবে নাকি ভাজা হবে সেটা নিয়েও ঝগড়া লেগে যায় তাদের মাঝে। অনেক চেষ্টা করেও তাদেরকে বোঝাতে ব্যর্থ হয় মামুন। নিজের ফ্রাস্ট্রেশন কাটানোর জন্য সে চিন্তা করে একটু ছাদে গিয়ে সিগারেট ফুঁকে আসবে, কারণ তার বাসাতে সিগারেট খাওয়া নিষেধ ছিল। বাসার পাশের সিগারেটের দোকানদারকে ফোন দিলে সে চুপি চুপি সিগারেটটা একটা বক্সে ভরে লিফটে রেখে যেত, আর উপরতলা থেকে সেটা পিক করত মামুন। মামুনের এভাবে চুরি করে সিগারেট খাওয়ার সিস্টেমটা অবশ্য তার প্রতিবেশী শরাফতের বেশ পছন্দ হয়। সেদিন রাতে খেতে বসে সুপ্তির রান্না করা মুরগির মাংসের বেশ প্রশংসা করে শরাফত, আর এতে রাগে আরও ফুঁসে ওঠে তার স্ত্রী নেহা। বুঝতে হবে নেহার বাবার পাওয়ারে শরাফত রাজনীতি করছে, তাই নেহার জন্য শরাফতকে নিয়ে কটু কথা বলা বা তামাশা করা খুবই সহজ। নেহা তামাশা করলেও নেহার বাবা কিন্তু শরাফতকে নিজের তুরুপের তাস মনে করত। ভার্সিটিতে ছাত্রনেতা ছিল শরাফত, সেখান থেকেই তাকে মেইন স্ট্রিম পলিটিক্সে নিয়ে এসেছেন নেহার বাবা। তাই নেহা যতই শরাফতের বদলে তাকে নমিনেশন দেওয়ার জন্য চাপ দিতে থাকুক না কেন, নেহার বাবা এবার ইলেকশনের বাজি শরাফতের উপরই ধরেছেন। সেদিন রাতে সুপ্তি শরাফতকে ছাদে ড্রিঙ্কস বানিয়ে দিচ্ছিল, তখন সেখানে সিগারেট খেতে চলে আসে মামুন। তবে শরাফত তাকে ওয়েলকাম জানায়। মামুন তার স্বভাবগত ভঙ্গিতেই শরাফতকে তেল দিতে থাকে যে তার মতো ইয়াং, স্মার্ট, ওয়েল এডুকেটেড পলিটিশিয়ানই এখন প্রয়োজন। আর অন্যান্য পলিটিশিয়ানদের মতো শরাফতও যে তেল খেতে খুব পছন্দ করে তা তো বলাই বাহুল্য। এদিকে মামুনের বানানো তেঁতুলের জুসের অ্যাডটা কিন্তু অনেক ফেমাস হয়ে যায়, তাই সেই ক্লায়েন্ট তার কোম্পানির সমস্ত অ্যাড বানানোর দায়িত্ব দিয়ে দেয় মামুনদের কোম্পানিকে। আনন্দে তাদের বস শায়লা আয়োজন করে বিশাল এক পার্টির। এদিকে ক্রমাগত অবৈধ সম্পর্ক চলার এক পর্যায়ে সুপ্তি প্রেগনেন্ট হয়ে পড়ে। তাকে বমি করা অবস্থায় ধরে ফেলে নেহা। জেরার এক পর্যায়ে সুপ্তি স্বীকার করে তার এই অবস্থার জন্য দায়ী নেহার স্বামী শরাফত। নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সারাক্ষণ সে সুপ্তিকে নিয়ে আজেবাজে স্বপ্ন দেখতে থাকে। এমন একটা ঘটনা ঘটেছে তার সাথে যেটা সে সহ্য করতে পারছে না, আবার কাউকে বলতেও পারছে না। সেই রাতে নেহা তার বাবার বাসায় চলে যায়। বাবাকে আবারও কনভিন্স করার চেষ্টা করে তাকে পলিটিক্সে আনার জন্য। তবে তার বাবা নেহার কথায় কান দেয় না। সেই মুহূর্তে তাদের বাড়িতে আসে শরাফতের ডান হাত রায়হান। রায়হান এবং নেহার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও কিছুটা গভীর। এদিকে মামুন তাদের অফিসের পার্টিতে গিয়ে দেখে বিশাল দুর্ঘটনা ঘটে গেছে। সে তো আন্দাজে চাপা মেরেছিল যে সে অনেক রিসার্চ করে দেখেছে যে তেঁতুলের রস খেলে ব্লাড প্রেশারের ওষুধ খাবার প্রয়োজন হয় না। এই অ্যাডটা দেখার পর অনেক প্রেশারের রোগী ওষুধ খাওয়া ছেড়ে দিয়ে পিকে তেঁতুলের জুস খেয়ে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, এবং ফলাফল হিসাবে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। ফলে ভোক্তা অধিকারে মামলা হয়েছে এবং সেখানকার ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে আসে পুরো ব্যাপারটা তদন্ত করার জন্য। পুলিশ জেরা শুরু করলে মামুন স্বীকার করে যে আসলে এ জাতীয় কোনো রিসার্চ সে কখনোই করেনি, বরং পুরোটাই ছিল তার ভাওতাবাজি। এ কারণে সেই পিকে কোম্পানিকে 10 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মামুনদের অ্যাড এজেন্সিকে বন্ধ করে দেওয়া হয়। ক্লায়েন্ট রেগে সমস্ত ডিল ক্যান্সেল করে চলে যায়। আর নিজের অফিস বন্ধ হয়ে যাওয়ায় মামুনের বস শায়লা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মামুনকে থাপ্পড় দিয়ে চাকরি থেকে বের করে দেয়। চাকরি হারানোর কষ্টে এবং বসের থাপ্পড়ের অপমানে মাথা ঠিক ছিল না মামুনের। ফলে বাসায় ফেরার পথে তার স্কুটার অ্যাক্সিডেন্ট করে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং কোমায় চলে গেছে মামুন। এদিকে আমরা জানতে পারি শরাফত সাহেবের যেমন তার কাজের মেয়ে সুপ্তির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, ঠিক তেমনি তার স্ত্রী নেহাও সুযোগ পেলে বাড়িতে নিয়ে আসতো তার বন্ধু রায়হানকে। এরকমই এক ঘনিষ্ঠ মুহূর্তে রায়হানের সঙ্গে নেহাকে দেখে ফেলে সুপ্তি, আর তখন থেকেই নেহার মাথায় চলতে থাকে সুপ্তিকে সরিয়ে দেওয়ার প্ল্যান। এর মধ্যে কেটে গেছে 1টি মাস। কোমা থেকে সেরে উঠেছে মামুন, তবে কোমা থেকে ফেরার পর সে যেন সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে। আগে যেমন সবাইকে মানিয়ে চলার চেষ্টা করত,
এখন সে হয়ে গেছে প্রতিবাদী। আগে দুধ খাবে না ওষুধ খাবে এই নিয়ে বউ শাশুড়ির মধ্যে যখন ঝগড়া চলছিল, তখন দুজনকেই বকাঝকা করে ছাদে সিগারেট খেতে যায় মামুন। তবে ছাদে গিয়ে দেখে ছাদের দরজা ভেতর থেকে কেউ বন্ধ করে দিয়েছে। রাগ করে সে বাসায় ফিরে আসছিল, তখনই দেখতে পায় তাদের বাসার নিচে ছোটখাটো একটা জটলা বেঁধে গেছে। লোকজনের কাছ থেকে সে জানতে পারে শরাফত সাহেবের বাসার কাজের মেয়ে সুক্তি নাকি ছাদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তার নিথর শরীরটা পড়েছিল শরাফত সাহেবের গাড়ির উপর। এ ঘটনায় সবাই উত্তেজিত হয়ে পড়ে। পুলিশ তদন্ত করতে আসছে, তবে তারা শরাফত সাহেবকে দেখে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। হবু এমপি ক্যান্ডিডেট বলে কথা। পাশের বাসার কাজের মেয়ের মৃত্যু মামুনকে কিছুটা বিচলিত করে ফেলে। পরদিন তার বাসার কাজের মেয়ে উল্টাপাল্টা ডিম ভেজে দিলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয় সে। আজকে থেকে তাদের ঘরে নো আউটসাইডার। তবে এটা শুনে মামুনের বউ আর শাশুড়ি দুজনেই বিচলিত হয়ে যায়। ঘরের এত কাজ করবে কে? পুলিশ কিন্তু তাদের তদন্ত চালাতে থাকে। সেই সিগারেটের দোকানদার যখন মামুনকে সিগারেট দিতে যেত, তখন প্রায়ই শরাফত সাহেবের ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেত। মাঝে মাঝে সুক্তির গালে চরের দাগও দেখতে পেত সে। সবকিছু শুনে পুলিশ ব্যাপারটা হত্যা নাকি আত্মহত্যা সেটা নিয়ে টেনশনে পড়ে যায়। এদিকে মামুনের বস শাইলা ভাবতে থাকে কিভাবে তাদের অফিসটা আবার চালু করা যায়। এমনিতে মামুনকে সে চাকরি থেকে বের করে দিয়েছে, তবে সে জানতো মামুনের প্রতিবেশী শরাফত সাহেব অনেক পাওয়ারফুল। মামুন যদি একবার শরাফত সাহেবকে বলে তাদের কেসটা সলভ করতে পারত, তাহলে হয়তো সব ঝামেলা মিটিয়ে অফিসটা আবার চালু করতে পারত সে। এই উদ্দেশ্যে মামুনকে কনভিন্স করার জন্য 2 জুনিয়র কলিগকে বাসায় পাঠায় শায়লা। কিন্তু কোমা থেকে ফেরার পর মামুন তো চেঞ্জ হয়ে গেছে। সবাইকে অবাক করে দিয়ে তাদের ধান্দাবাজ বলে বাড়ি থেকে বের করে দেয় মামুন। এমনকি চাও খেতে দেয় না। সেদিন মামুন তার স্ত্রীকে জানিয়ে দেয় তার চাকরি চলে গেছে। সারাদিন বাসায় বসে থাকত সে, আর মাঝে মাঝে জনের মতো গিটার নিয়ে টুংটাং করত। মামুনের এই পরিবর্তন বাসার সবাইকে হতবাক করে দেয়। মামুনের মা সিদ্ধান্ত নেয় সবাইকে নিয়ে গ্রামে চলে যাবে এবং চাষবাস করে খাবে। গ্রামে যেতে হতে পারে এই ভয় থেকে লিসা শরাফত সাহেবকে ফোন করে সব কথা জানিয়ে তার স্বামীর চাকরি ফেরত পাবার ব্যাপারে সাহায্য চেয়ে বসে। স্বভাবতই এই কথা শুনে প্রচণ্ড রেগে যায় মামুন। সে তো আর আগের মতো ছাপোষা মামুন নেই। সেদিন রাতে পুলিশ শরাফত সাহেবের বাসায় আসে। পোস্টমর্টেমের রিপোর্ট পাওয়া গেছে, আর জানা গেছে সুক্তি আসলে উপর থেকে নিচে পড়ার কারণেই মারা গেছে। মামুন সেদিন অবশ্য একটু রাগের মাথায় ছাদে মদ খাচ্ছিল। বউ এবং নিজের মায়ের আলগা শাসনে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে নেশার ঘোরে হঠাৎ করে ছাদে সে সুক্তিকে কল্পনা করতে থাকে। সারাদিন তার মাথার মধ্যে সুক্তির কথা চিন্তা হতে থাকে। তার মনে পড়ে এর আগেও একবার সিগারেট খেতে গিয়ে সুক্তিকে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখেছিল সে। সুক্তির গালে চরের দাগও দেখেছে সে। সিগারেটের দোকানদারের কাছে শুনেছে রাত্রেবেলা সিগারেট দিতে আসার সময় সেও সুক্তির কান্নার শব্দ শুনেছে মাঝে মাঝে, এমনকি বমির শব্দও শুনেছে। মামুনের সন্দেহ হতে থাকে সুক্তি হয়তো প্রেগনেন্ট হয়ে পড়েছিল, আর সে কারণেই সে আত্মহত্যা করে থাকতে পারে। অ্যাক্সিডেন্টের আগের মামুন হলে হয়তো পুরো ঘটনাটা চেপে যেত। তবে এই মামুন যেহেতু দুর্বিনত, কাজেই পরদিন সে চলে যায় থানায়। সব কথা খুলে বলে কর্তব্যরত কর্মকর্তাকে। সেই সাথে সে আরও যোগ করে যেদিন সুক্তি মারা যায় সেদিন রাতের বেলা সেও সিগারেট খেতে ছাদে উঠেছিল, কিন্তু গিয়ে দেখে ছাদ ভেতর থেকে বন্ধ। কিন্তু পরে যখন ছাদে পুলিশ উঠেছিল তখন কিন্তু ছাদ খোলাই ছিল। সুক্তি যদি ছাদ আটকে আত্মহত্যা করত, তাহলে অন্য কারো পক্ষে ছাদ খোলা সম্ভব হতো না। তার মানে সেদিন সুক্তির সাথে অবশ্যই দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল, যে সুক্তিকে ধাক্কা দিয়ে ফেলে পরে ছাদ খুলে বের হয়ে এসেছে। মামুনের ধারণা পুলিশ যদি প্রেগনেন্সি টেস্ট করে তাহলেই সব সত্যি বের হয়ে আসবে। তবে মামুনের জানা ছিল না এই সমস্ত থানা, পুলিশ, আইন, বিচার সব শরাফত সাহেব অনেক আগেই ম্যানেজ করে রেখেছে। পুলিশ অফিসার মামুন যাবার সাথে সাথেই শরাফত সাহেবকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে তার প্রতিবেশী অনেক বাড়াবাড়ি শুরু করেছে। মামুনকে থামাতে না পারলে শরাফতের গোপন কথা ফাঁস হয়ে যেতে পারে। আসলে কি সেই গোপন কথা? সুক্তির হত্যার পেছনে শরাফত এবং তার স্ত্রী নেহা দুজনেই জড়িত ছিল। এমনিতে নেহার সাথে রায়হানের সম্পর্ক দেখে ফেলার পর নেহা তককে তককে ছিল কিভাবে সুক্তিকে মেরে ফেলা যায়। একদিন সত্যি বাসায় সুক্তি অনেক বমি করা শুরু করে। নেহা সরাসরি শরাফতকে চার্জ করে এ বিষয়ে। তখন শরাফত সবকিছু স্বীকার করলে নেহা সিদ্ধান্ত নেয় সুক্তিকে ছাদে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেবে। শরাফতের অবশ্য এই প্ল্যানে সাই ছিল না, কিন্তু তারপরও নিজের কুকীর্তির কারণে নেহাকে বাধা দিতে পারেনি সে। সুক্তি যখন অসুস্থ অবস্থায় অনেক অসহায় হয়ে পড়ে, তখন তাকে খোলা বাতাস খাওয়ানোর কথা বলে ছাদে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় নেহা। তবে নেহা বরাবরই শরাফতকে বলতো সে সুক্তিকে মেরেছে শরাফতের অবৈধ সম্পর্ক ধামাচাপা দেওয়ার জন্য। শরাফত বাসায় এসে যখন শেয়ার করে যে মামুন সাহেব পুলিশের কাছে গিয়ে অনেক কিছু বলে দিয়েছে, তখন তারা সিদ্ধান্ত নেয় রায়হানকে দিয়ে মামুনকে সরিয়ে দেওয়ার একটা ট্রাই করবে।
বাসায় আসার পথে স্কুটারটা রাস্তায় এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছিল মামুন। আর সেই অবস্থাতেই একটা বাস এসে চাপা দিয়ে মারাত্মকভাবে আহত করে দেয় তাকে। আবারও কোমায় চলে যায় মামুন। এর মধ্যে ইলেকশন শেষ হয়ে যায়। বিপুল ভোটে জয়লাভ করে শরাফত। শরাফতের জয় উপলক্ষে তাদের বাড়িতে পার্টি দেওয়া হয়। শরাফতের সঙ্গে সুপ্তির অবৈধ সম্পর্ক এবং তার জেরে সুপ্তির প্রেগনেন্ট হয়ে যাওয়া। এই ঘটনাটা কিন্তু নেহার জন্য ছিল একটা বড় অপরচুনিটি। সে চাইলেই এই ঘটনা ফ্লাশ করে দিয়ে শরাফতের রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিতে পারত এবং সেই হতে পারত এই শহরের এমপি। কিন্তু তার ভাগ্য খারাপ যে তার সঙ্গে রায়হানের অবৈধ সম্পর্কটা সুপ্তি দেখে ফেলেছিল, যে কারণে সুপ্তিকে মেরে ফেলে তার চিরশত্রু স্বামী শরাফতকে নির্বাচনে জিততে পরোক্ষভাবে সাহায্য করতে হয়েছে তাকে। এই ব্যাপারটা নিয়ে রায়হানের কাছে আফসোস করে নেহা। কিন্তু নেহা চলে গেলে শরাফত রায়হানের সাথে যখন একা কথা বলছিল তখন আমরা বুঝতে পারি আসলে রায়হানের সঙ্গে নেহার অবৈধ সম্পর্কের কথা শরাফত অনেক আগে থেকেই জানত। এই ঘটনায় বরঞ্চ তার লাভই হয়েছে। সুপ্তি প্রেগনেন্ট হয়ে যাওয়ার ঘটনা একদিন না একদিন প্রকাশ হয়েই যেত। সেই অবস্থায় আসলে তার রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংস হয়ে যেত। বরঞ্চ নেহা সুপ্তিকে মেরে তার উপকারী করেছে। এখন সে নেহার দুইটা সিক্রেট জানে। একটা হলো রায়হানের সাথে অবৈধ সম্পর্কের ব্যাপারে, আরেকটা হলো সুপ্তিকে নেহা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার ব্যাপারটা। শরাফত বুঝতে পারে বাকি জীবন নেহা তার হাতের মুঠোয় বন্দী থাকবে। এখন সে এমপি হয়ে গেছে, কাজেই নেহার বাবার সাপোর্টও হয়তো তার আর লাগবে না। আনন্দের অতিসাহ্যে বিজয় উদযাপন করতে থাকে শরাফত। মাসখানেক পর মামুন আবার কোমা থেকে ফিরে আসে। এবার অবশ্য সে আবার ঠিক আগের ভার্সনে ফিরে যায়। সেই মানিয়ে নেওয়া ছাপোষা লোকটা, যে বউয়ের ধমকে, মায়ের শাসনে, কাজের মেয়ে কিংবা সিগারেটওয়ালার উৎপাতে বিরক্ত হয় না, বরঞ্চ সবার সাথে মানিয়ে চলে, খুঁজে ফেরে একটু সামাজিক শান্তি। আগেই বলেছিলাম ননসেন্স গল্পটা হয়তো হতে পারত একটা আদর্শ থ্রিলার গল্প, কিন্তু সেটা না হয়ে গেছে সাধারণ একটা যাপিত জীবনের কাহিনী। আসলেও তো আমাদের জীবনটা এরকম ননসেন্সই। আমরা অনেক কিছু জানার পরেও মানিয়ে নেওয়ার চেষ্টা করি। পাশের বাসার ডোমেস্টিক ভায়োলেন্স দেখে চুপচাপ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি। রাস্তায় কোনো ভায়োলেন্স হতে দেখলে চুপচাপ নিজের পথে কেটে পড়ি। হয়তো আমরা এখনো কোমায় বাস করছি। একদিন আমরা কোমা থেকে উঠব আর গর্জে উঠব যে কোনো অন্যায়ের প্রতিবাদে। আর তখনই সেন্স মেক করবে আমাদের এই পুরো সমাজ ব্যবস্থা। এই আশাবাদ ব্যক্ত করেই আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিওটি এখানে শেষ করছি। ননসেন্স ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।